মাদকজাত দ্রব্য সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ইহা ক্যান্সারের কারণ। নমস্কার, গল্পকথা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বাংলা ও বিশ্ব সাহিত্যের নামী এবং অনামী লেখক লেখিকাদের বিভিন্ন গল্প নিয়ে আমরা আবারও হাজির হয়েছি এই গল্পকথা ইউটিউব চ্যানেলে। আগামীকাল ভ্যালেন্টাইন্স ডে, ভালোবাসার দিন, আর সেই উপলক্ষেই আমাদের আজকের নিবেদন একটি ভালোবাসার গল্প, দ্য গিফট অব দ্য মাজাই। রচনায় ও হেনরি, অনুবাদ, অডিও রূপান্তর এবং উপস্থাপনায় আমি সায়ন্তন দাস। শুরু হচ্ছে দ্য গিফট অব দ্য মাজাই। হাতে সম্বল মাত্র $1 এবং 87 সেন্ট। তার মধ্যে 60 সেন্ট রয়েছে পেনিতে। মুদি, সবজিওয়ালা, মাংসওয়ালা সকলের সাথে দিনের পর দিন দর কষাকষি করে এই পেনিগুলো জমিয়েছিল ডেলা। এই দর কষাকষির কারণে লোকের কাছে হাড় কিপটে আখ্যাও পেতে সে পিছপা হয়নি। ডেলা মোট 3 বার গুনে দেখল, $1.87। এর বেশি 1 পয়সাও নেই তার হাতে। এদিকে কাল বড়দিন। ডেলার অনেক দিনের ইচ্ছে তার প্রাণ প্রিয় স্বামী জিমকে একটা পছন্দসই উপহার দেয় বড়দিনে। কিন্তু এই কটা পয়সায় কি আর ভালো উপহার হয়? ভাবতে ভাবতেই নোংরা তেল চিটে সোফাটার উপরে বসল ডেলা। ডেলা মিসেস জেমস ডেলিংহ্যাম ইয়াং, তার স্বামী মিস্টার জেমস ডেলিংহ্যাম ইয়াং, অর্থাৎ জিমের সাথে যে সাজানো ফ্ল্যাটটিতে থাকে তার ভাড়া এই সপ্তাহে $8। বাড়িটা দেখে একেবারে ভিক্ষুকদের বাসস্থান না মনে হলেও সেটার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। বাড়ির প্রধান ফটকের বাইরে আটকানো লেটার বক্সটায় শত চেষ্টাতেও চিঠি ঢোকানো যায় না। দরজার বাইরে একটা কলিং বেল আছে বটে, কিন্তু আঙুলের সর্বশক্তি নিয়োগ করলেও সেটা বাজে না। একসময় জিমের আয় ছিল সপ্তাহে $30, এখন সেটা কমতে কমতে $20 এসে দাঁড়িয়েছে। $20 দুজনের সংসার এমনিতেই চলে না, কিন্তু তার মধ্যে থেকেও ডেলা একটু একটু করে টাকা জমিয়ে জিমকে একটা উপহার দিতে চেয়েছিল বড়দিনে। কিন্তু আজ যখন দেখল মাত্র $1.87 জমেছে, তখন অজান্তেই তার চোখের কোণটা ভিজে উঠল। ভেজা চোখ নিয়ে সোফা থেকে উঠে পড়ল ডেলা। চোখ মুছে দুগালে অল্প পাউডার মেখে জানলার কাছে গিয়ে দাঁড়ালো। দেখল একটা ধূসর রঙের বেড়াল হেঁটে যাচ্ছে। প্রাণীটাকে দেখে ডেলার মনে হলো তাদের প্রধান ফটকের বাইরে জিমের নামে লেখা কার্ডটাও সময় আর পরিস্থিতির প্রভাবে এরকমই ধূসর জগতে হয়ে যাচ্ছে। জানলার কাছ থেকে সরে এসে ঘরের একমাত্র আয়নাটা সামনে দাঁড়ালো ডেলা। আয়নায় নিজেকে দেখে তার মুখ হঠাৎ উজ্জ্বল হয়ে উঠল, কিন্তু পরক্ষণেই আবার ফ্যাকাশে হয়ে গেল। ডেলা কিছু না ভেবেই তার খোঁপার বাঁধন খুলে দিল, আর খুলে দিতেই তার চকচকে ঢেউ খেলানো পাহাড়ি ঝর্ণার মতো চুলগুলো জামার মতোই ছড়িয়ে পড়ল হাঁটুর নিচে অবধি। জিম এবং ডেলার আর্থিক অবস্থা বর্তমানে খারাপ হলেও দুটো মূল্যবান জিনিস তাদের কাছে ছিল, যা নিয়ে তারা বেশ গর্ববোধ করত। ডেলার ছিল ঘন সুন্দর কেশরাশি, যা সেবার রানীর মণিমাণিক্যের জেল্লাকেও হার বানাতো। জিমের তেমনই ছিল পূর্বপুরুষের দেওয়া একটা সোনার ঘড়ি। রাজা সলোমন তার সমস্ত সম্পত্তি যেভাবে আগলে রাখতেন, জিমও তার ঘড়িটা সযত্নে পকেটে পুরে রাখত এবং মাঝে মাঝেই সেটা হাতে নিয়ে দেখত। ডেলা তার ঘন কেশরাশি বেঁধে নিল খোঁপা করে। এরপর পুরনো বাদামি কোট আর হ্যাটটা পরে দরজা খুলে সিঁড়ি দিয়ে নেমে সোজা চলে এলো রাস্তায়। বেরোনোর ঠিক আগের মুহূর্তে তার চোখ দুটো থেকে 2 ফোঁটা জল পড়ে ভিজিয়ে দিল ঘরের পুরনো কার্পেটটা। রাস্তায় হাঁটতে হাঁটতে যেখানে সে থামল, সেখানে উপরে একটা সাইনবোর্ডে লেখা
ম্যাডাম সেফ্রনি, হেয়ার গুডস অফ অল কাইন্ডস। ডেলা এক ছুটে দোতলায় উঠে গেল। দোকানে বসে থাকা বিপুলাকার, উদাসীন এবং অতিরিক্ত ফর্সা মহিলাটিকে বলল, ম্যাডাম, আপনি আমার চুলটা কিনবেন? হ্যাঁ, আমি তো চুল কিনেই থাকি। ভদ্রমহিলা বললেন, তার আগে আপনার হ্যাটটা একটু খুলুন, আমাকে আপনার চুলটা একটু ঢেকতে দিন। ডেলা টুপি খুলে খোঁপার বাঁধন আলগা করতেই তার ঘন বাদামি কেশরাশি একেবারে হাঁটু অবধি ছড়িয়ে পড়ল। ম্যাডাম একটু আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, হাই শিওর আপনি আমার এই চুলটা বিক্রি করতে চান? ইয়েস ম্যাডাম, আই এম শিওর। ওকে, দেন আমি $20 দিতে পারি ম্যাক্সিমাম। ওকে, বাট একটু তাড়াতাড়ি করবেন প্লিজ। পরের 2 ঘন্টা যেন কেটে গেল হাওয়ার সাথে। ডেলার লম্বা ঢেউ খেলানো চুল পরিণত হলো ছোট কোকড়ানো চুলে। নিজেকে দেখে ডেলার একটা স্কুল পালানো ছেলে ছাড়া আর কিছুই মনে হলো না। ওই অবস্থাতেই সে বেরিয়ে পড়ল জিমের জন্য পছন্দসই একটা উপহার কিনতে। অনেকগুলো দোকানে খোঁজার পরে অবশেষে ডেলা মনের মতো একটা উপহার খুঁজে পেল জিমের জন্য। প্লাটিনাম দিয়ে তৈরি একটা ঘড়ির চেন। দেখতে নিতান্ত সাদামাটা হলেও ডেলার মনে হলো, কোনো কিছুর বাইরের চাকচিক্যের থেকেও ভিতরের বস্তুটাই আসল। জিম নিশ্চয়ই এটা পেয়ে দারুণ খুশি হবে। আর ওকে ঘড়িতে ওই পুরনো ছেঁড়া বেল্ট লাগিয়ে ঘুরতে হবে না। চেনটার দাম নিয়েছিল $21, বাকি 87 সেন্ট নিয়ে সে বাড়ির পথ ধরল। বাড়িতে ফিরে ঘরের একমাত্র আয়নাটার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখার পর আস্তে আস্তে ডেলার মনে আনন্দের পরিবর্তে ভয়ের সঞ্চার হতে লাগলো। ডেলা ভাবতে লাগলো, আচ্ছা, জিম আমার এই অবস্থা দেখে কি করবে? আমাকে মেরে ফেলবে, নাকি ঠিক আগের মতোই ভালোবাসবে? কিন্তু এছাড়া আর কি বা করার ছিল আমার? ওই $1.87 আমি কি বা করতে পারতাম? সাতটা বাজতে চলল। জিম কখনো এত দেরি করে না। ডেলা কফি বানিয়ে ফ্রাইং প্যানটা স্টোভের উপর বসিয়ে দিল চপগুলো গরম করার উদ্দেশ্যে। এরপর চেনটা হাতে নিয়ে গিয়ে বসলো টেবিলের একটা কোণায়। এমন সময় সিঁড়িতে জিমের পায়ের শব্দ পাওয়া গেল। ডেলা অস্ফুট স্বরে বলল, হে ঈশ্বর, প্লিজ তুমি দেখো একটু। জিম যেন এখনো আমাকে সেই আগের মতোই সুন্দরী মনে করে। দরজাটা খুলে গেল। জিম ভেতরে ঢুকে এলো, বড্ড ক্লান্ত, অবসন্ন, গম্ভীর দেখাচ্ছে তাকে। অবশ্য হবে নাই বা কেন? মাত্র 22 বছর বয়সেই সংসারের যে বোঝা তার কাঁধে চেপেছে, তাতে এমন দেখানোটাই তো স্বাভাবিক। ঘরে ঢুকে ডেলার দিকে চোখ পড়তেই জিম নিশ্চল হয়ে দাঁড়িয়ে পড়ল। তার স্থির দৃষ্টি তখন ডেলার ওপর নিবদ্ধ। সে দৃষ্টিতে রাগ নেই, দুঃখ নেই, বিস্ময়, আতঙ্ক কিছুই নেই। কেমন অনুভূতিহীন দৃষ্টিতে সে যেন বিদ্ধ করে ফেলছে ডেলাকে। ডেলা কোনো রকমে টেবিল থেকে উঠে জিমের কাছে গেল। ভয় ও কান্না মিশ্রিত গলায় বলল, জিম ডার্লিং, আমার দিকে ওভাবে তাকেও না প্লিজ। বিশ্বাস করো, কাল ক্রিসমাস, আর আমার চুলগুলো না বিক্রি করা ছাড়া তোমাকেই ক্রিসমাসে গিফট দেবার আর কোনো উপায় ছিল না আমার কাছে। তুমি চিন্তা করো না জিম, আমার চুল খুব তাড়াতাড়ি বাড়ে। খুব তাড়াতাড়ি আমি আবার আগের মতো হয়ে যাব। এবার তবে চপগুলো গরম করি জিম, খেয়ে নাও প্লিজ। জিম যেন এখনো পরিস্থিতিটা ঠিক বুঝে উঠতে পারছে না। একটা ভাবলেশহীন জড়ানো গলায় সে বলে উঠল, তুমি তোমার সব চুল কেটে ফেলেছো ডেলা? হ্যাঁ জিম, আর বিক্রিও করে ফেলেছি। কিন্তু সত্যি কথা বলো তো,
তুমি এরকম করছো কেন? তুমি কি আমাকে আমার চুল দেখে ভালোবেসেছিলে? জিমের আচ্ছন্ন ভাবটা আস্তে আস্তে কেটে যেতে লাগলো। সে ডেলার কাছে গিয়ে দুহাত দিয়ে তাকে জড়িয়ে ধরে বলল, ডেলা, আমাকে ভুল বুঝো না প্লিজ। দেখো, যে ডেলাকে আমি ভালোবাসি সে চুল কাটলো নাকি শ্যাম্পু করলো সেটা এমন কিছু ম্যাটার করে না, বিশ্বাস করো। আসলে এই প্যাকেটটা খুলে দেখলেই বুঝতে পারবে কেন আমি অমন ভেঙে পড়েছিলাম। বলেই ওভারকোটের পকেট থেকে একটা মোড়ক বের করে ছুঁড়ে দিল টেবিলের ওপর। ডেলা তাড়াতাড়ি গিয়ে মোড়কটা খুলতেই প্রথমে তার মুখ আনন্দে উদ্ভাসিত হয়ে গেল, কিন্তু পরক্ষণেই মুখে ঘনিয়ে এলো একরাশ অন্ধকার। মোড়কের ভেতর থেকে বেরিয়ে এসেছে অতি মূল্যবান রত্নখচিত কয়েকটা চিরুনি, যা শুধুমাত্র ডেলার ওই ঘন ঢেউ খেলানো চুলেই মানাতো। ডেলা মনে মনে বলল, কি সুন্দর চিরুনিগুলো! এমন চিরুনি তো আমি চেয়েছিলাম এতদিন, কিন্তু হায় ঈশ্বর, এমন দিনই তুমি আমাকে এগুলো দিলে যেদিন আমার মাথায় আর সেই চুল নেই, যাতে এগুলো শোভা পেতে পারত। তবু সে চিরুনিগুলো বুকে চেপে ধরল। আনন্দাশ্রু ভরা দুটো চোখ জিমের দিকে তুলে একটু হেসে বলল, জিম, তুমি চিন্তা করো না, আমার চুল খুব তাড়াতাড়ি বেড়ে ওঠে। কদিন পরেই দেখবে আবার আগের মতো হয়ে গেছে। তখন ঠিকই এই চিরুনিগুলি ব্যবহার করতে পারবো। কিন্তু জিম, তুমি তো এখনো তোমার গিফটটা দেখোইনি। এই দেখো। বলে জিমের জন্য আনা উপহারটা তার সামনে মেলে ধরল ডেলা। প্লাটিনামের চেনটা চকচক করে উঠল ডেলার হাতে। সে বলল, কি সুন্দর দেখতে এটা, তাই না জিম? তুমি জানো, এটা খুঁজে পেতে আমি প্রায় সারা শহর চষে ফেলেছি। এখন তুমি দিনে 100 বার তোমার ঘড়িটা বের করে দেখতে পারবে, কি বলো? আচ্ছা দাও তো, তোমার ঘড়িটা দাও, দেখি চেনটা কেমন লাগছে। ঘড়িটা দেওয়ার বদলে জিম ধপাস করে বসে পড়ল পুরনো কাউচটায়। তার মুখে ফুটে উঠল একটা অদ্ভুত হাসি। ডেলার দিকে তাকিয়ে এসে বলল, ডেলা, আমাদের এই ক্রিসমাস গিফটগুলো বরং তুলে রাখা যাক এখন। আসলে এগুলো এতই সুন্দর যে বর্তমান পরিস্থিতিতে ব্যবহার করা যাবে না। মানে তুমি কি বলছো? আমি কিছুই বুঝতে পারছি না জিম। মানে তোমার চিরুনি কেনার টাকা জোগাড় করতে আমিও যে আমার ঘড়িটা বিক্রি করে ফেলেছি ডেলা, তাই বলছি এগুলো এখন তোলা থাক। তোমার চুল বড় হতে হতে আমিও ঠিক টাকা জমিয়ে আমার ঘড়িটা ফিরিয়ে আনতে পারবো। তারপর দুজনের এই উপহারগুলো একসাথে ব্যবহার করতে পারবো, কেমন? আচ্ছা, এবার তাহলে চপগুলো গরম করা যেতে পারে কি বলো? জিম আর ডেলা দুই ভালোবাসার মানুষ একে অপরকে উপহার দিতে খুইয়ে ফেলল তাদের দুজনের অতি মূল্যবান দুটো জিনিস। কিন্তু দুজনেই যেটা খোয়ালো না সেটা হলো তাদের দুজনের প্রতি দুজনের অপার ভালোবাসা। আর এটাই তাদের কাছে হয়ে থাকলো শ্রেষ্ঠ উপহার, দ্য গিফট অফ দ্য ম্যাজাই। শেষ হলো দ্য গিফট অব দ্য মাজাই। রচনায় ও হেনরি, গল্প পাঠে রাজ চট্টোপাধ্যায়। ডেলার ভূমিকায় মৌমিতা ঘটক, ম্যাডামের ভূমিকায় বর্ণালী দে বর্মন, পোস্টার ডিজাইন এবং জিমের ভূমিকায় রূপঙ্কর চক্রবর্তী, অনুবাদ, অডিও রূপান্তর, এডিটিং, পরিচালনা এবং উপস্থাপনায় আমি সায়ন্তন দাস। আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ গল্পটি পুরোটা শুনে আমাদের পাশে থাকার জন্য। আগামী পর্বে আরও একটি সুন্দর গল্প নিয়ে আবারও হাজির হবে গল্পকথা। ততক্ষণ পর্যন্ত আজকের ভিডিওটিতে লাইক, কমেন্ট ও শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে থাকুন। ধন্যবাদ।